আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ব্লগটির নাম দিতে চাই আমি মেহমান নওয়াজি ব্লগ। কারণ আজকে ঢাকা থেকে অনেক মেহমান আসবে রাজশাহীতে, আর এই জন্য সকাল থেকে আমরা কি কি করলাম সেগুলোই আপনাদেরকে দেখাবো। চলো, আমরা সবাই ওই দিন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে এইটাই মনে হয় ফার্স্ট ডে ছিল, যেটা আমরা খুব ভোর সকালে উঠে গিয়েছিলাম সবাই। আর উঠেই সবাই কাজে কর্ম ব্যস্ত হয়ে গেলাম। কেউ ছিল রান্নার কাজে ব্যস্ত, আবার কেউ ছিল ঘর গোছানোর কাজে ব্যস্ত, আর আমি ছিলাম সবার কাজের প্রমাণ রাখতে ব্যস্ত। কি বিশ্বাস হলো না তো আপনাদের? দাঁড়ান, এখনই আমার কাজের প্রমাণ দিচ্ছি। ওই যে দেখেন, এটা কে ঝাড়ু দিচ্ছে। ওই দিন কাজ করা থেকে বাদ যায়নি কেউ। আমিও চুনচুনকে সবাইকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই ভিডিওটি আমি গোপনেই করেছি, না জানি এই ভিডিওটি দেখার পর মিলন ভাই আমার জন্য লাঠি নিয়ে বের হয়, আল্লাহই জানে। সকালে আমরা ঘুম থেকে উঠেই দেখলাম দরজার সামনে এই খাসিটি বাঁধা, মানে মেহমানদের জন্য খাসি আনা হয়েছে। তো আমি গিয়ে খাসির সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, ওর সবকিছু জিজ্ঞাসা করলাম। ও আমার সাথে অনেক কথা বলছে। তো এটা আমার ব্যর্থতা ছিল, আমি কিছুই শুনতে পারিনি। ছাগল আমাকে যাই বলছিল না কেন, আমি শুধু ব্যা আর ব্যা এই শুনছিলাম। আমি খাসিটির সাথে যখন ভিডিও করে ঘরে গেলাম, তার কিছুক্ষণ পরেই দেখলাম এসে খাসিটিকে জব করে ফেলেছে। আমার আসলে খুবই খারাপ লাগছিল, কারণ আমি নিজেকে বলবো না আমি অ্যানিমেল লাভার, এরকম কিছু না। কারণ পশু পাখি পালার পরে যদি এগুলোর কোনোভাবে এনি হাউ ডেথ হয়ে যায়, কি যে খারাপ লাগে, কি যে কষ্ট লাগে, ওইটা বুঝানোর মতো না। ছাগলটিকে জাস্ট সকাল থেকে একটু দেখছিলাম, এতেই আমার এত খারাপ লাগতেছিল। মাত্র মাছই আমার মনে হয় এমন একটি প্রাণী, মাছ আমার সামনে জব করলে আমার ভালোই লাগে, কাটলে ভালো লাগে। আদার্স যে কোনো প্রাণী হোক, যদি মুরগিটাও হয় আমার সামনে জব করা হয়, ওইটা অ্যাকচুয়ালি খেতেও আমার খুব কষ্ট লাগে। থেকে ভালো বাজার থেকে নিয়ে আসে, সেটাই ভালো, কেটে নিয়ে আসে। আমি আসলে কিছুক্ষণ পর গিয়ে ওখানে দেখছিলাম খাসিটিকে। আসলে পৃথিবীতে সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে রিজিক। এটা যে কোথায় কখন কার ভাগ্যে কি লেখা আছে কেউ মিলাতে পারবে না, আহারটা গ্রহণ করার আগ পর্যন্ত। আর এই কঠিন ম্যাথটাই কত সুন্দর করে আল্লাহ আমাদের জন্য প্রতিদিন তিনি মিলিয়ে রাখেন। আমাদের রিজিক গ্রহণের সুব্যবস্থা, সুপরিকল্পনা তিনি করে রাখেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যাই হোক, এবার খাসির পরে পাল্লা হলো হাঁসের। একে একে সবগুলো হাঁস জব করে নিচ্ছে। হাঁস ছিলার প্রসেসিং দেখলে আমার মনে হয় যে এটা আমার খাওয়া দরকার নাই। কখনো যদি আমার ভাগ্যে পড়ে এরকম করে কষ্ট করে হাঁস খেতে হবে, তাহলে মনে হয় আমি খাবোই না। আমি বলবো আল্লাহর হস্তে মাফ করেন। কারণ হাঁস কাটার প্রসেসিং, খাওয়ার আগ পর্যন্ত যে সব প্রসেসিং থাকে, ও বাবারে বাবা, আমি দরকার হলে খাবোই না। তাও বাবারে বাবা, এত চোখের পরীক্ষা দিতে পারবো না আমি। আসলে এক কথায় বলতে গেলে আমি একাইমা, আমার ধারা এত সূক্ষ্ম কাজ কখনোই সম্ভব না। কি ভাবছেন ভিডিওতে গরু দেখাচ্ছে, এখন কি গরু জব দিব? আরে না, দৃশ্যটা দেখতে ফাটাফাটি, তাই একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আর কি। আচ্ছা, যাই হোক, আমি চারদিকে ঘুরছিলাম, সবাই সবার কাজ করছিল, আর আমার মেন কাজ ছিল খাওয়া দাওয়া, ঘুমানো, আর ভিডিও করা। তো ভিডিও করতে করতে আমি চলে গেলাম আন্টির কাছে। গিয়ে দেখলাম আন্টি কি রান্না করে। দেখলাম চিংড়ি মাছ রান্না করতেছে। হয়তো বা কিছুক্ষণ আগে গেলে আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট এখন তো অলরেডি অনেক কিছুই করে ফেলছে। এখন যেটুকু আছে সেটুকুই দেখাই। এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছিল আগেই। এবার কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এরপর এখানে দিয়ে দিবে চিংড়ি মাছগুলো। আন্টির রান্না দেখে মনে হচ্ছিল চিংড়ি মাছ রান্না করা অনেকই সহজ, হয়তোবা সবার জন্য, কিন্তু আমার জন্য না। আজকে আমি আপনাদের সাথে রান্নার খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ ব্যাখ্যা করব। আমি রান্নাকে দুইটা ক্যাটাগরিতে সেট করছি, সেটা একটা পারিবারিক রান্না, আরেকটা নিজস্ব রান্না। এখানে পারিবারিক রান্না বলতে আমি যা বুঝিয়েছি সেটি আমরা রেগুলার যে খাবার খাই, মাছ, যা যা রান্না করে শাকটাক এগুলি। আর আমার কাছে নিজস্ব রান্না বলতে আমি যেগুলো রান্না করি, যেমন নুডলস, তারপরে চাইনিজ আইটেম যেগুলো আছে, ফ্রাইড রাইস, এগুলোই আগর বাগর সব রান্না। আসলে এখানে আগর বাগর বলতে কিছু না, আমি নিজে রান্না করি। আমি নিজেকে নিজে এত ছোট বলবো কেন, আমি যা রান্না করি সেগুলো খুবই স্পেশাল, যা সবাই মাসে অথবা সপ্তাহে একদিন খায়। আমি যে রেগুলার খাবার একেবারেই রান্না করতে পারি না, ব্যাপারটা ওই রকম না। পারি, কিন্তু পারফেক্টলি হয় না, এই আর কি। কখনো লবণ বেশি, কখনো কম, কখনো ঝাল বেশি, কখনো ঝাল কম। আপাতত এই অবস্থাতেই আছি আমি, বাট টেনশন নাই, কোনো একদিন পারফেক্ট শেফ হয়ে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ গো আল্লাহ, কথা বলতে বলতে কোন জায়গায় এসে পড়ছি। ছিলাম হচ্ছে চিংড়ি মাছে, চলে আসছি হাঁসের মাংসে। এই যে হচ্ছে আমাদের অসহায় হাঁসগুলো, যেগুলো রান্না করা হয়ে গিয়েছে। এইদিকে আরো রান্না করা হয়ে গিয়েছে গরুর মাংস, কিন্তু এটা ভিডিওতে যেটা দেখছেন সেটার কিন্তু না, অন্য গরুর মাংস। মাংসের লুকটা জাস্ট অসাম, তাই না? এইদিকে আরো রান্না হয়ে গিয়েছে মুরগির মাংস, যেটা আমার সব থেকে ফেভারিট পার্ট। মানে চিকেন তো আমার এমনি ভালো লাগে, আর রান্নাটাও হয়েছিল খুবই টেস্টি। শুধু মাছ মাংসে কি আর চলে, সাথে তো একটি সবজিও দরকার, তাই না? এই জন্য সবজি দিয়ে এই ভাজিটি করা হয়েছিল, বিভিন্ন সবজি ছিল এটার মধ্যে। আচ্ছা, এতক্ষণ তো মাছ মাংস শাক সবজি সবই দেখালাম, এগুলো খাবো কি দিয়ে সেটাই তো দেখালাম না। এই যে রান্না হয়ে গিয়েছে আমাদের পোলাও, সরি আমরা পোলাও খাবো, পোলাও খাবো না। পোলাওগুলো রান্না হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ বেরেস্তা করে এইভাবে দিয়ে দিচ্ছিল। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার কারণে ফ্লেভারটা পোলাও থেকে খুব ভালো আসবে, এই জন্য বেরেস্তাটা ইউজ করলো। এর সাথে ছিল নরমাল ভাত। মেহমান নওয়াজি খাবারে সালাদ না থাকলে কি হয়, এই জন্য আমরা সালাদও বানিয়ে ফেললাম। এবার এক এক করে সবগুলো খাবার টেবিলে নিয়ে যাব আর সার্ভ করব। দুপুরে খাওয়া দাওয়া পর মেহমানদের জন্য বিকেলে তৈরি করা হবে চিকেন ফ্রাই, আর চিকেন গুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল সকালে, এখন জাস্ট ফ্রাই করে নিব। রাজশাহীতে যাওয়ার পর থেকেই প্রতিদিনই কোনো না কোনো পিঠা তৈরি করা হয়েছিল, আর ওই দিন মেহমানদের জন্য তৈরি করা হয়েছিল ভাপা পিঠা। ভাপা পিঠাতে আমি প্রচন্ড পরিমাণে মিষ্টি পছন্দ করি, মানে মিঠাইটা চারদিকে লেগে থাকলে আমার ভালো লাগে খেতে। পাশেই আলাদা গুড় ছিল রাখা, আমি ওইগুলোকে নিয়ে কি করেছি দেখবেন। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে এগুলোকে ডিজাইন করে নিয়েছিলাম। আমার পিঠাটা দেখতে খুবই কিন্তু অসাধারণ লাগছিল, তাই না? পিঠাটা নিয়ে সবাইকে দেখাচ্ছিলাম, দেখো আমার পিঠাটা কত সুন্দর লাগছে। পিঠাটা মুখে দেওয়ার পরে ভালোই লাগছিল, কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে মিঠাইয়ের মুখ মাইরা সে অবস্থা। মিঠাইয়ের অতিরিক্ত শিরা দেওয়ার কারণে আমার পিঠাটা অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। অতিরিক্ত যে কোনো কিছুই ভালো না, সেটার প্রমাণ আমি আবার পেলাম। সেটা হচ্ছে ভালো জিনিসটাকে আমি খারাপ করে নিলাম। আর শুধু কি এইটুকুই করেছিলাম, আরো যে কি করেছি সেটাও দেখেন। মিঠাই বেশি দেওয়ার কারণে পিঠাটা অনেক মিষ্টি হয়ে গিয়েছিল, এই জন্য আমি গিয়ে মাংসের ঝোল নিয়ে এসেছিলাম। আমার মনে হয় না এর আগে কখনো এই কাজ করেছে কেউ, ভাপা পিঠা দিয়ে মাংসের ঝোল। কি করব, পিঠাটা আমার খেতে অনেক ইচ্ছে করছিল, আর যেহেতু নষ্ট করে ফেলছি এই জন্য ঝোল নিয়ে আসছিলাম যে ঝোল দিয়ে খাবো। কিন্তু ওইটাতে আরো পিঠার অবস্থা এইরকম হয়েছিল, মানে ওইটা ভাপা পিঠা ছিল না ঝাল পিঠা ছিল কিছুই বুঝতেছিলাম না, পুরাই মিক্সড ফ্লেভার হয়ে গিয়েছিল। পিঠাটা মিষ্টি থাকার কারণে যাও একটু আমি খেতে পারছিলাম, মুখে দিতে পারছিলাম, কিন্তু তখন তো আর দিতেই পারছিলাম না, আমার মুখ থেকে মানে বের হয়ে আসছিল। আর সায়রা তো প্রচন্ড পরিমাণে হাসতেছিল, তুমি কি করলা ভালো পিঠাটারে, কি করলা এগুলো। সায়রাকে আমি বললাম বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট না করলে কেমনে হবে, এটা করে দেখলাম, ভালো হইলে তো ভালোই হইতো, যেহেতু কাজ করেনি থাক সমস্যা নাই, আজকে এটাকে আমি খেয়েই ছাড়বো। দেন পরে খুব কষ্ট করে পিঠাটা আমি খেয়েছিলাম, এর সামনে অভিনয় করে বলছিলাম এখন তো অনেক মজা লাগছে, তোমরাও খেয়ে দেখো। সায়রা বলতেছিল না থাক ফুপি, তোমার অবস্থা দেখে আমরা বুঝতে পারতেছি পিঠা কেমন মজা লাগতেছে। কথায় নিজের এক্সপেরিমেন্ট নিজের উপরেই ভারী পড়ছে আর কি। বিকেলে স্ন্যাক শেষ করে সবাই বসে পড়লাম ঋতিকার বিয়ের ভিডিওগুলো দেখতে। আমরা সবাই মিলে ওইখানে ভিডিও দেখছিলাম, ওইখান থেকে মেহমেদ আমাকে দৌড়ে নিয়ে আসলো। এখান থেকে মেহমেদ আমাকে নিয়ে এসে বলে আমি খেলবো, তুমি ভিডিও করো। কি করতেছো মেহমেদ? আচ্ছা সবগুলো নামগুলি বলো তো, ফাইট করো। মেহমেদ যে ভিডিও দেখে না, ওই ভিডিওতে বাচ্চারা এরকম খেলনা নিয়ে তারপর হচ্ছে ই করে ভিডিও করে। তা আমি বলছি তোমার তো খেলনা আছে, এখন এখন ওইগুলি বের করে আমার বলতেছে আমি খেলনা নামাইছি, তুমি আসো। ওকে ঠিক আছে, এটা হচ্ছে মেহমেদের হাউস।
তারপর মেহমেদের কাছ থেকে চলে গেলাম আমরা হচ্ছে উনো কার্ড খেলতে। সেইতে যেই কয়দিন আমরা ছিলাম প্রতিদিন হচ্ছে উনো কার্ড খেলেছিলাম। টাইম পাস করা নাইস একটি গেম ছিল এটি। রাজশাহীতে আমরা যে কয়দিন ছিলাম তার মধ্যে আমাদের সবার মোস্ট অফ ফেভারিট পার্ট ছিল হচ্ছে আমরা যখন রাতের খাবারের পরে মানে ডিনারের পরে আমরা যখন ছাদে গিয়ে প্রতিদিন আতশবাজি করেছিলাম। প্রতিদিন মিলন ভাই ঢাকা থেকে যাওয়ার সময় অনেকগুলো আতশ নিয়ে গিয়েছিল আর আমরা সবাই মিলে প্রতিদিন রাত্রে গিয়ে এগুলো ফুটাতাম। আমি যেহেতু শেষবারই এটা ছিল যখন আতশ ফুটানো হতো মানে চারপাশে তো আর কোনো বাড়ি ঘর নাই, এক দুম করে আওয়াজটা হতো, তখন চারপাশের বাড়ি থেকে লাইট মারতো, দেখতো জায়গা থেকে এরকম আওয়াজ হচ্ছে। আসলে গ্রাম দেশে এগুলো নাই বলতেই চলে, তাহলে তারা কিভাবে জানবে। আর এমন সময় হয়তো বা ভাবতেও পারে যে খারাপ অবস্থা হয়তো বা কোথাও গোলাগুলি লেগে গেছে এরকম অবস্থা। আমরা আবার ছাদ থেকে এটা দেখতাম কোন কোন জায়গা থেকে লাইট মারতেছে। কই গেল? এরপর আমি আতশটি ধরে একটু দেখতে গেলাম কোন দিক থেকে জ্বালায়, কারণ আমার এটা দেখলেই অনেক ভয় লাগে, জ্বালানো তো অনেক দূরে থাক। ভাবি যখন এই কথাটি বলেছিল আমি উঠে পুঠে দৌড়। খাওয়া দাওয়া শেষ করেই আমরা আতশ নিয়ে রেডি থাকতাম কখন ছাদে যাওয়া হবে। আসলে শীতের এই কুরকুরি রাতে আতশবাজির মজাই আলাদা। আতশের এই ভিডিওগুলো কিন্তু একদিনের ছিল না, এগুলো প্রতিদিনের ভিডিও ছিল। আমি আর আলাদা আলাদা না করে একবারেই সব অ্যাড করে দিলাম। আজকে ম্যাচটা আনছি তো আমরা ক্ষেতের মধ্যে পাইছি। কেন দিই না তো ভাবি, উনি তুম লাইটটা কই ভাই, উনতি মারে ওইটা তো মারে এনে রাখলাম আর কি, এটা না থাক উনি মারে লোক। হ্যাঁ ওই দিন রাজশাহীতে সত্যপ্রবাহ ছিল আর এই জন্য প্রচন্ড বাতাস ছিল ছাদে। বাতাসের কারণে দেশলাই তো জ্বলছিলই না। একবার চেষ্টা করে হচ্ছে আতশ জ্বলেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।